Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Hello, aspirants. Welcome to Anthropology Channel. Anthropology চ্যানেলে আজকে যে বিষয় আলোচনা করব, Anthropology WBCS কোশ্চেন অ্যানালিসিস ইয়ার অ্যান্ড টপিক ওয়াইজ। এটা 7 নম্বর ভিডিও কোশ্চেন অ্যানালিসিসের, এবং আজকের যে টপিক নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো ডেমোগ্রাফি। অ্যানথ্রোপোলজির সিলেবাসে, WBCS এর অ্যানথ্রোপোলজি সিলেবাসে ডেমোগ্রাফি থেকে কিন্তু আমরা মাঝে মাঝে প্রশ্ন দেখছি। প্রত্যেক বছর না হলেও কিন্তু 2-1 বছর অন্তরই দেখছি, এবং যে কোশ্চেনগুলো হচ্ছে বেশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট সেখানে প্রয়োগ করতে হবে, এবং সেই জন্য বিষয়বস্তুটা ভালো করে বোঝাটা কিন্তু খুব জরুরি। আমরা প্রথমেই দেখি যে প্রশ্নটা, এটা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল কোশ্চেন, এবং আমি বারবারই বলে থাকি যে WBCS এ বা IAS এ যে ধরনের প্রশ্ন হয় অ্যানথ্রোপোলজি থেকে, আমার ধারণা সব বিষয়ই তাই হয়, কনসেপচুয়াল কোশ্চেন, যেটা কিন্তু আমাদের BSc বা MSc তে যে পার্টিকুলার সাবজেক্টে যে কোশ্চেন হয় তার থেকে কিন্তু এটা আলাদা। এখানে কনসেপচুয়াল কোশ্চেন হয়, গতানুগতিক কোশ্চেন এখানে হয়। যেমন এই যে কোশ্চেনটা 2003-এ হয়েছিল, এটা ডেমোগ্রাফি টপিক থেকে হয়েছে। এক্সপ্লেন হাউ ফার ইকোনমিক ভ্যালু অফ চিলড্রেন ইনফ্লুয়েন্সেস ফার্টিলিটি। ডেমোগ্রাফির মধ্যে ফার্টিলিটি পড়তে হয়, সে বিষয়ে আসছি, পরে আলোচনা করব। এখানে ফার্টিলিটি, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ফার্টিলিটির একটা ভূমিকা রয়েছে। তা বিভিন্ন সমাজে যে পুত্র সন্তানের একটা আলাদা ভূমিকা থাকে, বিশেষ করে কৃষি সমাজে এর কিন্তু আলাদা ভূমিকা আছে, যেহেতু এই পুত্র সন্তানরা ভবিষ্যতে এই কৃষিকাজে অংশগ্রহণ করবে। পিতার যে জমি জমা রয়েছে, কৃষিকাজ রয়েছে, সেই কাজে দেখভাল করা, তাকে সাহায্য করার ব্যাপারে তারা বিশেষ ভূমিকা নিতে পারবে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ফার্টিলিটির উপর এফেক্ট করে থাকে। যেমন পরিষ্কার করে বলাই ভালো যে একটা পরিবারে দেখা গেল যে পরপর 3-4টে মেয়ে জন্মগ্রহণ করছে। মেয়ে জন্মানো কোনো অপরাধ নয়, কিন্তু কোনো কোনো সমাজে কিন্তু মেয়েদেরকে একটু অন্য চোখে দেখা হয়, যদিও এখন আস্তে 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 এই বিষয়ের ধারণা পাল্টাচ্ছে সমাজে, কিন্তু তবুও কৃষি সমাজে কিন্তু পুত্র সন্তান জন্মের কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। তাই যেখানে 3-4টে পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান জন্মেছে, ন্যাচারালি পুত্র সন্তানের কামনায় ফার্টিলিটি রেট কিন্তু বাড়বে। এই বিষয়গুলো কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ ভীষণভাবে আলোচনা করতে হবে। এটা 2003-এর প্রশ্ন, তখন কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা অন্যরকম ছিল, 20 মার্কসের প্রশ্ন ছিল এটা। পরবর্তীতে আমরা দেখব, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন, ইজ ইট অ্যাকসেপ্টেবল, ডিসকাস। যে ম্যালথুসিয়ান থিওরি, যেটা পপুলেশন সম্পর্কে ম্যালথাস যে ধারণা দিয়েছিলেন, সেই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। সেটাই এখানে প্রশ্ন রয়েছে, এটা 20 মার্কসের প্রশ্ন। The population of India has crossed 1 billion mark. What are the causes of this growth? ভারতবর্ষের যে পপুলেশন রয়েছে, সেই পপুলেশন 1 বিলিয়ন ক্রস করেছে, সেটা বলা হচ্ছে। তা এই যে পপুলেশন বৃদ্ধি হলো, এই বৃদ্ধির প্রেক্ষাপটটা কি? হোয়াট আর দ্য কজেস অফ দিস গ্রোথ? এই যে পপুলেশন এত বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির যে প্রকৃত কারণগুলো কি কি, সেইগুলোই এখানে বলতে হবে।
এরপরে আমরা দেখব এটা গেল 2006-এর কোশ্চেন। আমরা 2007-এও আবার প্রশ্ন দেখছি। আমরা দেখছি 3-এ প্রশ্ন হচ্ছে, 4-এ হয়েছে, আমরা দেখছি 7-এ 6-এ কোশ্চেন হয়েছে, আবার 7-এও প্রশ্ন হয়েছে। তার মানে প্রত্যেক বছরই কিন্তু আমরা ডেমোগ্রাফি থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে কিন্তু নেগলেক্ট করা ঠিক হবে না, কারণ ডেমোগ্রাফি একটা ভাইটাল টপিক। এটা কিন্তু পেপার 1-এই আমি এই প্রশ্নগুলো দেখছি। ঠিক আছে, তাহলে 2007-এ যে কোশ্চেনটা হয়েছে আমরা দেখে নিই। একটা খুব অন্য টাইপের, এটাও একটা ইন্টেলেকচুয়াল, একটা কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু। Give a critical appraisal of biological consequences of population control and family welfare in human society. আমরা জানি যে ভারতবর্ষের এই যে বিপুল জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যা রোধের জন্য ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই কিন্তু এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং নানা ধরনের মেজার নেওয়া হয়েছে। যদিও সেই মেজারগুলো 1952 সালেই থেকেই চালু হলেও এফেক্ট প্রপারলি এর প্রতিফলন আমরা দেখেছি কিন্তু 1975-এর পরে। কারণ এই সময় কিন্তু হেলথ পলিসি তৈরি করা হয়েছিল, এর আগে কিন্তু হয়নি। সুতরাং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই পপুলেশন কন্ট্রোল করবার জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার বা পপুলেশন কন্ট্রোলের জন্য নানা ধরনের মেজার নেওয়া হয়ে থাকে। এখানে কিন্তু সেই তার এফেক্ট কিন্তু সব সময়, হ্যাঁ পপুলেশন হয়তো কন্ট্রোল করা আছে, কিন্তু অনেক সময় শারীরিকভাবে কিন্তু পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার এফেক্টটা পড়তে পারে। যদিও প্রথম দিকে এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল যে কাদের মধ্যে অ্যাপ্লাই করা হবে, একদম প্রথম দিক থেকে ফিমেলরা নাকি পুরুষরা। কারণ ভারতীয় মেয়েরা একটু ইন্ট্রোভার্ট, ন্যাচারালি এই জিনিসগুলো সঠিকভাবে আলোচনা করা এবং তার প্রতিরোধের ব্যবস্থা করা, এই ব্যাপারগুলো নিয়ে একটা টালমাটাল অবস্থা ছিল। তারপরে কিন্তু 1975-এর পর থেকে এই বিষয়টা আস্তে 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 অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং এখন কিন্তু ভারতীয় জনগোষ্ঠীর একটা বড় অংশই কিন্তু ফ্যামিলি কন্ট্রোলের দিকে ঝুঁকেছেন বা পপুলেশন কন্ট্রোলের দিকে ঝুঁকেছেন এবং বিভিন্ন মেজার তারা গ্রহণ করে থাকেন। এখানে এই যে মেথড গুলো বা প্রসিডিওর গুলো ব্যবহার করা হয়, তার যে কনসিকুয়েন্স, তার এফেক্টটা এখানে কিন্তু সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। যে আমাদের জনগণের নারী বা পুরুষের দেহে কি তার প্রতিফলন ঘটে, তার যে দিকগুলো, সেই দিকগুলোর উপর হাইলাইট করতে হবে। অর্থাৎ এর যে অন্য যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্ট গুলো কি হচ্ছে এখানে কিন্তু সেই বিষয়টাই উল্লেখ করতে হবে। এবং এটার জন্য 20 মার্কসের রয়েছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে প্রতি বছরই আমরা কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি। নেক্সট যে প্রশ্নটা দেখব খুব ভালো একটা প্রশ্ন এবং ডেমোগ্রাফির প্রাসঙ্গিক একটা বিষয়। ডিফাইন ফিকান্ডিটি অ্যান্ড ফার্টিলিটি। এই বিষয়টা অনেকবারই এসছে, অনেকভাবে আসতে পারে। এখানে ডিফাইন করতে বলেছে, অনেক সময় ডিফারেন্সও চাইতে পারে। ফিকান্ডিটি অ্যান্ড ফার্টিলিটি, আসলে ফার্টিলিটি কি ফিকান্ডিটি? ফার্টিলিটি হচ্ছে আমরা কোনো জনগোষ্ঠীতে কোনো ফিমেল ওমেন কত সন্তানের জন্ম দিচ্ছেন, এইটার উপর নির্ভর করে ক্যালকুলেট করা হয় ফার্টিলিটিটা। ঠিক আছে, যে সন্তান জন্ম দেওয়া, এই যে বিষয়টা ফার্টিলিটির বিষয়। ফিকান্ডিটি হচ্ছে সন্তান জন্ম দিতে গেলে একটা পোটেনশিয়ালিটি, প্রজনন শক্তি, সেই প্রজনন শক্তিটাই হলো ফিকান্ডিটি। তাহলে এই দুটো ভালো করে বলতে হবে, ডিফাইন করতে হবে। ফিকান্ডিটি কি, ফার্টিলিটি কি, এটা বিভিন্ন বিশেষজ্ঞ এর ডিফাইন করেছেন, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে।
give an account of the different biosocial factors which influence the fertility in human with suitable examples. এটাও খুব সুন্দর প্রশ্ন যে ফার্টিলিটি কোন কোন বিষয়গুলো ফার্টিলিটিকে এফেক্ট করছে। আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছিলাম ওটা যেমন একটা বিষয়, তেমনি আরো একাধিক বায়োসোশ্যাল ফ্যাক্টর রয়েছে যেগুলো কিন্তু ফার্টিলিটিকে এফেক্ট করে। যে সমাজে অল্প বয়সে বা বিবাহ হয় বা বাল্য বিবাহ, যদি এখন বাল্য বিবাহ হয় না, খুব রেয়ার, কিন্তু এটা নিষিদ্ধ, আমরা ওইভাবে বলতে পারি না যে বাল্য বিবাহ হয়, কিন্তু কখনো কখনো গ্রামীণ সমাজে কিছু কিছু ঘটনা আমাদের চোখে আসে, কিন্তু এটা নিষিদ্ধ। তা একটু আগে যদি বিবাহ হয়, 18-19 আগে বিবাহ করাটাই আইনত অপরাধ। তা যাই হোক, যেখানে যে মেয়েটি 18-19 বিবাহ হচ্ছে তার সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা বা সে যত সন্তান জন্ম দিতে পারে, একটা 25 বছরে বিবাহ হলে তার সন্তান সংখ্যা স্বাভাবিকভাবেই কম হতে পারে। সুতরাং ফার্টিলিটি এখানে কোন বয়সে বিবাহ হচ্ছে, এজ অ্যাট ম্যারেজ, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর যে সমাজে যদি ডিভোর্স, ঠিক আছে, সেপারেশন, এগুলোর যদি সংখ্যাধিক্য হতে থাকে, ন্যাচারালি ফার্টিলিটি এফেক্ট করবে। তারপরে যদি স্বামীর মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফার্টিলিটি এফেক্ট করতে পারে। যদি সেই মহিলা পুনর্বিবাহ না করে তাহলে কিন্তু ফার্টিলিটি এফেক্ট করতে পারে। সুতরাং এইভাবে বিভিন্ন বায়োসোশ্যাল ফ্যাক্টর রয়েছে, যে আমরা এখন দেখতে পাই যে যে সমস্ত মহিলারা চাকরি করছেন, কর্মরত রয়েছেন, তারা কিন্তু বেশি সন্তান নিতে চাইছেন না, কারণ সেখানে ছুটি একটা বিষয় রয়েছে, তারপরে সন্তান জন্ম দেওয়ার একটা ঝুঁকি আছে, শারীরিক কন্ডিশনের বিষয় আছে, এগুলো এগুলো ন্যাচারালি ফার্টিলিটিকে এফেক্ট করবে। সচেতনতা এটা এফেক্ট করবে, শারীরিক সক্ষমতা এটাও কিন্তু ফার্টিলিটির উপর এফেক্ট করে। সুতরাং এরকম একাধিক বায়োসোশ্যাল ফ্যাক্টর রয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবং আমরা লাস্টে দেখছি যে এই কোশ্চেনের একদম শেষ অংশে দেখছি, briefly state the role of differential fertility on demography। যে ডেমোগ্রাফিতে ডিফারেন্সিয়াল ফার্টিলিটি বলতে এখানে মূলত যে দুটো রাজ্য বা দুটো দেশের ফার্টিলিটির যে পার্থক্য, সেটা ডিফারেন্সিয়াল ফার্টিলিটি। আমরা ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রিতে আমরা কিন্তু এই ফার্টিলিটি রেট কিন্তু একরকম হবে না। সুতরাং এই যে ডিফারেন্সিয়াল ফার্টিলিটিরও কিন্তু কারণ রয়েছে, কেন এটা হচ্ছে। আমরা ডেভেলপ কান্ট্রিতে দেখবো সেখানে খুব কস্টলি লাইফ, সুতরাং সেখানে সন্তান সংখ্যা সীমিত রাখার একটা সম্ভাবনা থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডেভেলপ কান্ট্রিতে, কারণ সেখানে প্ল্যানিং একটা বিষয় আছে, যথেষ্ট কস্টলি লাইফ সেখানে, এবং লেখাপড়ার খরচা আরো অন্যান্য নানা খরচ, এইগুলো বিষয়গুলো থাকে। সুতরাং এগুলো সন্তান জন্মের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সুতরাং ডেমোগ্রাফির উপর ডিফারেন্সিয়াল ফার্টিলিটির প্রভাব তো অবশ্যই আছে। আমেরিকার পপুলেশন আর ভারতবর্ষের পপুলেশন তো এক নয়, ইউরোপের বিভিন্ন কান্ট্রির পপুলেশন আর ভারতবর্ষের পপুলেশন, চীনের পপুলেশন তো একরকম নয়। ন্যাচারালি আমরা এটা বুঝতে পারি যে ডিফারেন্সিয়াল ফার্টিলিটির বিষয়টা আছে, এবং সেটা ডেমোগ্রাফিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এখানে এই ডেমোগ্রাফির উপর আরো একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আমি আলোচনা করব আসছি। এবার 2010-এ যে প্রশ্নটা দেখছি, সেখানেও কিন্তু সেই ডিফাইন ফার্টিলিটি অ্যান্ড ব্রিং আউট ইটস ডিফারেন্স ফ্রম ফিকান্ডিটি, আগে আমরা দেখছিলাম যে 2009 সেখানে কিন্তু ওই ফিকান্ডিটি ফার্টিলিটি ডিফাইন করতে বলেছিল, এখানে ফার্টিলিটি ডিফাইন করতে বলেছে এবং ফিকান্ডিটির সাথে এর ডিফারেন্সটা কি। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে
give an account of biosocial factor responsible for differential fertility। ঠিক আগের কোশ্চেনটাই যেটা নিয়ে বলছিলাম যে বায়োসোশ্যাল ফ্যাক্টর গুলো বলতে হবে ডিফারেন্সিয়াল ফার্টিলিটি। দুটো রাজ্য বা দুটো দেশের যে ফার্টিলিটি রেটের কিন্তু ডিফারেন্স হয়, তার নানা কারণ থাকে। সেই কারণগুলো কি হতে পারে সেই বিষয়গুলোই কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। এবং এটা মনে রাখতে হবে 2010-এর প্রশ্ন, এখানে 20, এখানে কিন্তু এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা সেভাবে করা নেই, টোটাল যে 20, এটা ভেবেই নেওয়া যেতে পারে যে আমরা বলতে পারি যে ডিফাইন্ড ফার্টিলিটি বিং আউট ইট ডিফারেন্স ফ্রম ফিকালিটি, এটা মোটামুটি ভাবে 8 নাম্বার হতে পারে। বাকি যে 12 নাম্বার সেটা কিন্তু এই ডিফারেন্সিয়াল ফার্টিলিটি যে বায়োসোশ্যাল ফ্যাক্টর গুলো সে ব্যাপারে করছে। সব সময় কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন একরকম হবে না, এটা কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে? সেই অনুযায়ী জিনিসগুলোকে রেডি করতে হবে। What are the major criteria for studying demographic profile in India? ভারতবর্ষে ডেমোগ্রাফিক জনগোষ্ঠী চর্চার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হতে পারে সেই বিষয়গুলো সেটা, এবং ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডেমোগ্রাফিক প্রোফাইল স্টাডি ইন ইন্ডিয়া। আসলে এখানে ডেমোগ্রাফিক প্রোফাইল বলতে এখানে বা ক্রাইটেরিয়া বলতে যে ডেমোগ্রাফি এখানে জন্ম মৃত্যু ফার্টিলিটি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, মর্টালিটিও এখানে দিয়ে জন্মহার মৃত্যু হার, এবং সেখানে ফিকান্ডিটি আবার ফার্টিলিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। সুতরাং আমরা ভারতবর্ষের মতো যে কান্ট্রিতে ডেমোগ্রাফিক প্রোফাইল স্টাডি করা, সেটা বার্থ রেট, ডেথ রেট, সেক্স রেশিও, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, বিশেষ করে যেখানে জনগোষ্ঠীর জনসংখ্যাটা একটা বিপুল জনসংখ্যা। কারণ সেই ম্যালথাসের থিওরি বিপুল জনসংখ্যা ঠিক আছে, কিন্তু এখানে যে সোর্স, সেই মানুষগুলো কিভাবে খেয়ে থেকে বাঁচবে, যে তার যে উৎস, তার বেঁচে থাকার যে রসদ, সেই রসদটা আমাদের কতটা আছে, এই বিষয়টা কিন্তু যে কোনো দেশের রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সুতরাং যে প্রপারলি সায়েন্টিফিক্যালি ডেমোগ্রাফিক স্টাডিটা কিন্তু খুব জরুরি। সুতরাং সেই অনুযায়ী কিন্তু পলিসি তৈরি হয়। আমরা দেখে থাকি বাজেটের ক্ষেত্রে যে এবছর আমাদের এত লক্ষ্যমাত্রা, যে উৎপাদন এত লক্ষ্যমাত্রা তোলা, কেন করা হলো, কিভাবে করা হলো? তার কারণ হচ্ছে ওই যে পপুলেশন কতটা বেড়েছে, কতটা প্রয়োজন খাদ্যদ্রব্যের, খাদ্যশস্যের কতটা প্রয়োজন, এইভাবে লক্ষ্যমাত্রাটা ঠিক করা হয়। ন্যাচারালি সেটা আমাদের সেন্সাস রিপোর্ট থেকে আমরা পাই, সেই সেন্সাস রিপোর্টটা কিন্তু ডেমোগ্রাফিক স্টাডি কিন্তু করা হয়। সেন্সাসে আমরা যেটা দেখি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডেমোগ্রাফিক স্টাডি। এই ডেমোগ্রাফিক স্টাডি না করলে কোনো ডেভেলপ কান্ট্রিতে বা ডেভেলপিং কান্ট্রি যেখানেই হোক না কেন, যে প্রপারলি যে ডেভেলপমেন্টাল ওয়ার্কস সেগুলো করা কখনোই সম্ভব নয়। সেই জন্যই কিন্তু আমরা দেখছি সে ব্রিটিশ পিরিয়ড থেকেই 1901 থেকেই প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষের যে সেন্সাস হচ্ছে, এবং এই সেন্সাসের মূল বিষয়টাই হচ্ছে জনগণ সম্পর্কে একটা সঠিক স্বচ্ছ ধারণা, এবং সেই জনগণের যে ডেভেলপমেন্টের ব্যাপারে প্রপারলি যে প্ল্যানিং করা, সেই প্ল্যানিংটা কিন্তু ওই ডেটার উপর নির্ভর করে। সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রে ডেমোগ্রাফিক প্রোফাইল স্টাডি করা খুব গুরুত্বপূর্ণ, এবং সেগুলো কিন্তু ওই ক্রাইটেরিয়া বলতে ওই বার্থ রেট, ডেথ রেট, সেক্স রেশিও ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সেখানে থাকবে। এবং ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডেমোগ্রাফিক স্টাডি, প্রোফাইল স্টাডি, তার কারণটা আমি বললাম যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করতে গেলে এই ডেটাগুলো না হলে কিন্তু ডেভেলপমেন্টাল কাজ কখনো সম্ভব নয়। এবং আমি এ প্রসঙ্গে একটা বলি, ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করেছে যথেষ্টভাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্রিটিশরা কিন্তু এদেশে তাদের যে শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য, তাদের ঔপনিবেশিকতাকে কায়েম করবার জন্য তারা কিন্তু প্ল্যান করেছিল ভীষণভাবে, এবং তারা কিন্তু এদেশের জনগোষ্ঠীর ডেমোগ্রাফিক স্টাডি কিন্তু তারা করেছিল। সেই সময় একদম প্রথম দিকে 1807-এর পর থেকেই কিন্তু তারা বিভিন্ন রিজিয়নে যাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে পোস্টিং দিয়েছিলেন,
তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কোন জোনে, কোন এলাকায় কোন ট্রাইবাল, কোন নন ট্রাইবাল পপুলেশন রয়েছে তাদের বিষয়ে সঠিক তথ্য গ্রহণ করা। সেই তথ্য তারা কাজে লাগিয়েছিল। যে মনোগ্রাফ তারা তৈরি করেছিল সেটা ডেভেলপমেন্টাল ওয়ার্কসের জন্য করেছিল। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের যে আজকে যে আমরা ভারতীয় রেলকে দেখছি, সেই রেলের পত্তন কিন্তু ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল, কিন্তু তাদের নিজের স্বার্থে তারা করেছিল। আজকে কিন্তু আমরা সেই রেলকেই ব্যবহার করেছি। হ্যাঁ, পরবর্তীকালে হয়তো কিছু এক্সটেনশন হয়েছে, আরো ডেভেলপমেন্ট হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে মূল ভিত্তিটা কিন্তু তারা করেছিল নিজেদের স্বার্থে ডেভেলপমেন্টাল কাজে। এই জনগণের কথাও তারা ভেবেছিল। ঠিক আছে, সেই জন্য এর একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেই বিষয়টাই কিন্তু এখানে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা যাই। ডিসকাস দ্য সেক্স রেশিও। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ডেমোগ্রাফিক প্রবালসে সেক্স রেশিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনফ্যান্ট মর্টালিটি, আমরা যদি যে কোনো ডেমোগ্রাফিক স্টাডিতে যে আমরা যে 0 to 5 years একদম নিচের দিকে সেই পপুলেশনটা যদি কমতে থাকে, মর্টালিটি রেটটা যদি কম হয়, বেশি হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেই পপুলেশন একটা সমস্যা, যেটা আমরা বর্তমানে চীনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, যে চীনে এক সময় যে পপুলেশন কন্ট্রোল করবার জন্য নানা বিধি নিষেধ করা হয়েছিল, সেই বিধিগুলো কিন্তু অনেকটাই শিথিল করার দিকে তারা এগিয়ে গেছে। কারণ এখন তারা দেখছে যে ওল্ড এজে গিয়ে আস্তে আস্তে তাদের পপুলেশন একটা অন্য সমস্যা দেখা দিয়েছে। সুতরাং এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। সেক্স রেশিও এবং ইনফ্যান্ট মর্টালিটি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের যখনই ভারতবর্ষে যে হেলথ পলিসি করা হয়েছিল সেখানে, এবং মডার্ন মেডিসিন আসার পরে কিন্তু মর্টালিটি রেটে, ইনফ্যাক্ট মর্টালিটি বিশেষ করে কিন্তু অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছে। সুতরাং এটা কিন্তু ডেমোগ্রাফিতে একটা খুব গুরুত্ব। এবং ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটা কমে যাওয়াতে, এটা পপুলেশন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যাই হোক, এই বিষয়টা এখানে বলেছে। ডিসকাস দ্য ট্রেন্ড অ্যান্ড ইমপ্লিকেশনস অফ দিস টু প্রবলেমস। এই যে সেক্স রেশিও এবং মর্টালিটি, এর যে প্রবলেম নিয়ে এখানে আলোচনা করতে হবে। এটার গুরুত্ব কি আছে, কি বিষয়গুলো, এই বিষয়ের উপর হাইলাইট করতে হবে এখানে। নেক্সট কোশ্চেন, ডিফাইন ডেমোগ্রাফি। এটা খুব স্বাভাবিক হচ্ছে, ডেমোগ্রাফি কি? অ্যানথ্রোপোলজির একটা শাখাই রয়েছে অ্যানথ্রোপোলজিক্যাল ডেমোগ্রাফি। অ্যানথ্রোপোলজিক্যাল ডেমোগ্রাফির সাথে ডিফারেন্সটা কোথায় বা কি সম্পর্ক, এই বিষয়টা। তারপরে সেই আগেও আমরা দেখেছি, এনুমারেট দ্য ডিফারেন্ট ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট ফার্টিলিটি। কোন কোন ফ্যাক্টর গুলো ফার্টিলিটিকে অ্যাফেক্ট করছে সেই বিষয়ে এখানে একটা ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে। এটা প্রথম আমরা দেখলাম 2000 এটা এসেছে, যে এখানে 2013-14-তে আমরা এই কোশ্চেনটা দেখেছিলাম। সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে একটা পপুলেশন, একটা সিটিতে 2007-এ যে 20 to 24 এজ গ্রুপ মহিলাদের, যাদের সংখ্যা হচ্ছে 35,000, তারা সন্তান জন্ম দিয়েছে 2500। তাহলে এখানে ASFR, এটা হচ্ছে যে এই ASFR বলতে আমরা যেটা বুঝি যে এই যে নির্দিষ্ট একটা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, ওই নির্দিষ্ট বয়সে 20 থেকে 24 মহিলাদের ফার্টিলিটি রেটটা কত, সেইটা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। আর এটা করতে হবে, এইটা ক্যালকুলেট করতে হবে। এটা খুব সহজ ব্যাপার, এটা খুব সহজ ব্যাপার। যে ওই যে 3500 কে, ওটা ওই 2500 বাই 35,000 ইন্টু 100, এটা করলেই এটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা আমাদের এই জিনিসটা যখন ডেমোগ্রাফিতে আমাদের যে একটু আগে যে প্রশ্নটা, যে ডেমোগ্রাফিক প্রপার বার্থ রেট, ডেথ রেট, এজ স্পেসিফিক বার্থ রেট, এই যে কজ স্পেসিফিক ডেথ রেট,
এরকম বিষয়গুলো ক্যালকুলেশন কিন্তু হতে পারে এবং সিলেবাসে এটা আলাদাভাবে উল্লেখ না থাকলেও এগুলো কিন্তু ডেমোগ্রাফির সিলেবাসের অন্তর্ভুক্ত, সুতরাং এগুলো আমাদের করে রাখতে হবে। আমি সেই জন্য বলছি যে কোশ্চেন সলভ নয়, এই ক্যালকুলেশনের পরে কিন্তু আর আগে আসেনি, আগেও আসেনি, পরেও আসেনি, সুতরাং তার মানে আবার আসবে না তা নয়, আসতেই পারে, কিন্তু এই জিনিসটা আর আসবে না, এই জিনিসটা আর আসবে না। এই যে ডেথ রেট আসতে পারে, কজ স্পেসিফিক ডেথ রেট আসতে পারে, এটাও দিতে পারে না তা নয়, অন্যভাবে ঘুরিয়ে করতে পারে। তো সুতরাং এই জিনিসগুলো আমরা যে সিলেবাস যেটা আমাদের ডেমোগ্রাফিতে দেওয়া হচ্ছে সে তার মধ্যে, সেই জন্য আমি বলি কোশ্চেন সলভ নয়, যে প্রশ্ন এসেছে সেইগুলো থেকে আমরা ট্রেন্ডটা কি আছে সেই জিনিসটা আমরা দেখে নেব, এইটাই কিন্তু প্রস্তুতির সব থেকে গুরুত্বপূর্ণ দিক, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়ে আরো প্রশ্ন রয়েছে ডেমোগ্রাফির উপর, সেগুলো আলোচনা করব, আসছি। ডেমোগ্রাফির পরবর্তী প্রশ্ন আমরা 2019-এ আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো ডিফাইন টার্ম ডেমোগ্রাফি, সেই হলো ডেমোগ্রাফি কি, ঠিক আছে। তারপর কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে কতগুলো টার্মিনোলজি দিয়েছে সেগুলোর সাথে তাদের ডিফারেন্সটা দেখতে হবে। ডেমোগ্রাফি অ্যান্ড পপুলেশন স্টাডিজ, রেটস অ্যান্ড রেশিও, ফার্টিলিটি অ্যান্ড ফিকান্ডিটি, মর্টিলিটি অ্যান্ড মরবিডিটি। বা খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এবং এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটাও করে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা এসেছে কিন্তু সেকেন্ড পেপারে, সেই জন্য অনেকেই বলেন যে পেপার 1 পেপার 2 কোন জিনিসগুলো, অনেক ক্ষেত্রেই আছে যেটা করার কোনো দরকারই নেই, পেপার 1 পেপার 2 আলাদাভাবে করার দরকার নেই, কারণ এই ডেমোগ্রাফি পেপার 1-এই আসে, পেপার 2-তেও আসতে পারে, ঠিক আছে। সুতরাং ওইভাবে পেপার 1 পেপার 2 আলাদা করে করা নেই। অনেক প্রশ্নই আছে যেগুলো হয়তো পেপার 1-এই আসবে, অনেক আছে ওভারল্যাপিং পেপার 1 পেপার 2, এখানে ডেমোগ্রাফির এই কোশ্চেন সেটাই কিন্তু প্রুভ করলো। তাহলে আমরা দেখি ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, স্টাডি অফ পপুলেশন হচ্ছে ডেমোগ্রাফি। পপুলেশন স্টাডিজ, একটা পপুলেশন আমরা সেটা কিন্তু সেটা কোনো একটা নির্দিষ্ট এলাকায় কোনো জনগোষ্ঠী রয়েছে তাদের উপর চর্চা করা, কোনো একটা নির্দিষ্ট এলাকায়, যে কলকাতা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে একটা কমিউনিটির উপর আমরা কাজ করি, পপুলেশন স্টাডি। আর ডেমোগ্রাফি অ্যাজ এ হোল বোঝানো হয় বিষয়টাকে। আর রেটস অ্যান্ড রেশিও, রেশিও হচ্ছে অনুপাত, রেট হচ্ছে হার, কত প্রতি বছর কত হারে ফার্টিলিটি হচ্ছে, ফার্টিলিটি রেটটা আমি দেখলাম যে 2010-এ ফার্টিলিটি 8, 2011-তে 8, 15-তে 8 ইত্যাদি, এইভাবে। তাহলে এই যে রেটটা কত হচ্ছে প্রতি 100-তে বা 1000-এ কত হচ্ছে, সেই রেটটা হচ্ছে রেট, সেই হারটা আমরা দেখতে পাই প্রতিশয়ের পার্সপেক্টিভে। আর রেশিও হচ্ছে অনুপাত, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, রেটস আর রেশিও দুটো কিন্তু এক নয়। আর ফিকান্ডিটি ফার্টিলিটি আগেই বলেছি, ফার্টিলিটি হচ্ছে কত সন্তান জন্ম হচ্ছে, উর্বরতা, আর প্রজনন ক্ষমতা যেটা সেটা হচ্ছে ফিকান্ডিটি। মর্টালিটি সন্তান বা মানুষের মৃত্যু হার যেটা যেটা সেই জিনিসটা। আর মরবিডিটি, যে এটা হচ্ছে কোনো রোগ, অসুস্থতায় ভুগছে, এরকম ক্যান্সারে ভুগছে, যক্ষায় ভুগছে, এই যে মরবিডিটি, এটা এই জিনিসটা। মর্টালিটি মৃত্যু, আর মরবিডিটি যে মৃত্যুমুখী আর কি, এই যে বিষয়গুলো, এই জিনিসটা, এটাও কিন্তু যে আমরা জানি যে হ্যাঁ ক্যান্সার হলেই যে মৃত্যু হবে এমন কোনো ধারণা নেই। এখন যে মডার্ন ট্রিটমেন্ট ব্যবস্থা হয়েছে, মেডিকেল ফেসিলিটিস, এটা অনেক অনেক এগিয়ে গেছে, কিন্তু সবসময় সঠিক সময় যদি ধরা পড়ে সে বা একটা সময় যক্ষা মানুষ মারা যেত, কিন্তু এখন আর যক্ষায় মানুষ মারা যায় না। তার এই এই যে বিষয়গুলো মরবিডিটি, যে এটাও কিন্তু
ফার্টিলিটি রেটকে প্রভাব বিস্তার করতে পারে, মর্টালিটির দিকে এগুলো যেতে পারে। সুতরাং এইভাবেই জিনিসগুলোর ব্যাখ্যা করতে হবে, যে কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার করে কি হচ্ছে সেই বিষয়গুলো বলতে হবে। নেক্সট আমরা দেখি যে ডিফাইন ডেমোগ্রাফি, কম্পেয়ার বিটুইন পপুলেশন স্টাডি অ্যান্ড ডেমোগ্রাফি। আমরা 19 কোশ্চেনটা দেখলাম, সেই কোশ্চেনটা একটু অন্যভাবে দেখলাম। এখানে আবার সেই ম্যালথাসের থিওরি, অপটিমাল পপুলেশন অ্যান্ড থিওরি অফ ডেমোগ্রাফিক কন্ডিশন, এটা দিয়েছে। এনুমারেট ব্রিফলি দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফার্টিলিটির যে এফেক্ট, যে বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক, এবং আমরা প্রায় বছরই কিন্তু এই বিষয়টার উপর প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে আমরা সেই 2003 থেকে 2020 এরপরে কিন্তু কোনো প্রশ্ন আমরা ডেমোগ্রাফি থেকে পাইনি। 2022 পর্যন্ত পরীক্ষা হয়েছে, সেই প্রশ্ন কিন্তু 21 এবং 22-এ আমরা কোনো ডেমোগ্রাফি প্রশ্ন পাইনি। তাহলে আমাকে যদি প্রস্তুত নিতে হয়, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, প্রস্তুতিটা হবে যে ডেমোগ্রাফিক প্রোফাইলস অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে আমাদের সিলেবাসের মূল বিষয়টা। এবং এটা কিন্তু এই যে যখনই ডেমোগ্রাফিক প্রোফাইলস অফ ইন্ডিয়া, তার মানে সেকেন্ড পেপারে এটা দেওয়া রয়েছে, কিন্তু কোশ্চেন কিন্তু অ্যাজ এ হোল ইন্ডিয়া ছাড়াও কিন্তু জেনারেল ওয়েতেও কিন্তু প্রশ্ন আসতে পারে, আমরা পেপার 1-এ আমরা দেখেছি। সুতরাং এই ডেমোগ্রাফি থেকে কোশ্চেন পেপার 1, পেপার 2 যে কোনো পেপারেই হতে পারে, এবং সেখানে আমাদের কি পড়তে হবে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে। আমরা যদি সিলেবাসটা ভালো করে দেখি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে প্রস্তুতি নিতে গেলে কি করতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। ডেমোগ্রাফি কনসেপ্ট, থিওরিজ অ্যান্ড মেথডস, স্ট্রাকচার অ্যান্ড features of Indian population, rates and ratios, fertility, mortality, factors influencing fertility and mortality, dynamics of demography in rural, urban and tribal context, migration and effects in migration. এইগুলো, এটা রয়েছে আমাদের ডেমোগ্রাফিক প্রপার্স ইন ইন্ডিয়া যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের বিষয়বস্তু। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারি একটা জিনিস, যে ভারতীয় জনগোষ্ঠী সম্পর্কে, পপুলেশন সম্পর্কে একটা সঠিক ধারণা রাখতে হবে, কারণ যে কোনো বছরই কিন্তু প্রশ্ন হতে পারে। সুতরাং আমরা সেন্সাসে যে ভারতীয় জনগোষ্ঠীর যে সংখ্যা, তার পার্সেন্টেজ, মেল ফিমেল রেশিও, এই যে জায়গাগুলো, বার্থ রেট, ডেথ রেট, এই জায়গাগুলো কিন্তু আমরা সবসময় মনে রাখবো। এটা আমাদের জিওগ্রাফিতেও আমরা ইয়ে করতে পারি, আমরা সেন্ট্রাল ডেটা অ্যানালিসিসে সেখানেও এগুলো পেয়ে যাব। রুরালের জনসংখ্যা কত, সেখানে বার্থ রেট কি আছে, সেখানে ডেথ রেট কি আছে, সেখানে সেক্স রেশিও কি আছে, কোন স্টেটে সেক্স রেশিও বেশি বা কম ইত্যাদি। এই যে সমস্ত অ্যাজ এ হোল ডেমোগ্রাফিক প্রোফাইল সম্পর্কে, ভারতীয় ডেমোগ্রাফির সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। এর সাথে ফিকান্ডিটি, ফার্টিলিটি, তার ফ্যাক্টরস গুলো, এবং ফার্টিলিটি ক্যালকুলেশন, মর্টালিটি ক্যালকুলেশন করার যে পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। ডেমোগ্রাফি সম্পর্কিত অ্যানথ্রোপোলজির যে চর্চাটা, যে অ্যানথ্রোপোলজির শাখায় করা হয়, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল ডেমোগ্রাফি। অ্যানথ্রোপোলজিক্যাল ডেমোগ্রাফির সাথে ডেমোগ্রাফির কি সম্পর্ক, কি ডিফারেন্স আছে ইত্যাদি, এই বিষয়গুলো আমাদের এই ডেমোগ্রাফিক যে প্রোফাইলস অফ ইন্ডিয়া বা ডেমোগ্রাফি যে টপিক থেকে যে প্রশ্নগুলো হচ্ছে, তার উত্তর সঠিকভাবে দিতে গেলে আমাদের সিলেবাসের এই অংশটা ভালো করে বুঝে নিতে হবে। নিয়ে তারপরে যে প্রশ্ন হয়েছে বিভিন্ন ইয়ারে, সেই ট্রেন্ডটা ফলো করে আমাদের মূল যে সিলেবাসের অংশটাকে আমাদের প্রস্তুতি নিতে হবে, নোটস তৈরি করতে হবে, এবং সেইভাবে আমাদের বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আজ এখানেই এটা শেষ করছি। এরপরেও আমরা অ্যানথ্রোপোলজি, কোশ্চেন অ্যানালিসিস, আরো বিভিন্ন টপিকের উপর আমরা আলোচনা করব। সেই জন্য আশা করি তোমরা স্টুডেন্টরা পাশে থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করো, এবং আরো বেশি করে লাইক এবং শেয়ার করে অন্যদের জানাবার চেষ্টা করো। তাহলে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon. Watch videos
and hit the like button.